গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ২ নম্বর অধ্যায় থেকে ১৯ শতকে বাংলায় শিক্ষা সংস্কার এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ২ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে মানে সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন এই বিষয়ের উপরে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন যে ক্লাসগুলো সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে, তাহলে শিক্ষা সংস্কার এর মানে কি, এটাকে আমরা সহজভাবে কি বলবো? শিক্ষা সংস্কার মানে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটা সেই সময় যেরকম ছিল সেটাকে কিছু পাল্টানো হয়েছিল। এটাকেই বলা হয় কি? এটাকেই বলা হয় যে শিক্ষা সংস্কার। ঠিক আছে? তাহলে আধুনিক ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ১৮১৩ সাল গুরুত্বপূর্ণ কেন? এটা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে এই প্রশ্নটা, বা তোমরা তোমাদের বইটা পড়ার সময়তেও এই জায়গাটা একবার ভালোভাবে পড়বে। কেন? কারণ কি হয়েছিল, এই প্রশ্নটা মাধ্যমিকে ২০২৪-এ এসেছিল, সেটা তো পড়তেই হবে। ঠিক আছে? তাহলে পাশ্চাত্য শিক্ষা, এখানে একটা কথা তোমাদের জানতে হবে যে প্রাচ্য আর পাশ্চাত্য এই দুটো জিনিস কি? প্রাচ্য মানে হচ্ছে আমাদের দেশের সেই সময় যে আমাদের বাংলায় সেই সময় যে ভাষায় শিক্ষা দেওয়া হতো সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে সংস্কৃত আর একটা হচ্ছে আমাদের উম আরেকটা হচ্ছে বাংলা। আর এখানে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে পাশ্চাত্য মানে এটা কিন্তু পুরোপুরি ইংরেজি ভাষায় কিন্তু এখানে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল। মানে ইংরেজরা চেয়েছিল যে ভারতীয়দেরকেও একটু ইংরেজি শেখাতে, কেননা তাতে তাদের সুবিধে হতো। তাদের যেসব অফিসগুলো যেগুলো তারা তৈরি করেছিল সেখানে ভারতীয়দেরকে তারা কেরানির কাজ দিত এই জন্য। ঠিক আছে? তাহলে আধুনিক ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ১৮১৩ সালের কী গুরুত্ব? ঠিক আছে? এখানে কি বলা হয়েছিল? এখানে ইংরেজরা বলেছিল যে তারা ভারতীয়দের শিক্ষার জন্য বছরে ৳১,০০,০০০ করে তারা দেবে। ঠিক আছে? আর এইটা কিন্তু ভারতের একদম সাধারণ মানুষ যারা তাদের জন্যই কিন্তু এই টাকাটা খরচ করা হবে এইটা। ঠিক আছে? সেই জন্যই তারা এই জিনিসটা দিয়েছিল। ঠিক আছে? এই বিষয়টাই বলতে হবে এখানে। ঠিক আছে? আর এর পরেরটা যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী? এই প্রশ্নটা, তাহলে প্রাচ্য আর পাশ্চাত্য কী জিনিস সেটা আমরা আগেই বলে দিলাম। এবার হচ্ছে যে এবার এদের মধ্যে ঝামেলাটা কী নিয়ে হয়েছিল? তাহলে এই যে ইংরেজরা যেটা বলেছিল ১৮১৩ সালের সনদ আইনে যে তারা ৳১,০০,০০০ দেবে। এবার এই ৳১,০০,০০০টা প্রাচ্য শিক্ষার জন্য খরচ করা হবে, মানে সংস্কৃত বা বাংলার জন্য, নাকি ইংরেজি পাশ্চাত্য শিক্ষার জন্য খরচ করা হবে? সেই নিয়ে কারা সেই টাকাটা পাবে সেই নিয়ে দুটো দল তৈরি হয়ে গিয়েছিল। ঠিক আছে? এটাই হচ্ছে যে প্রাচ্য আর পাশ্চাত্য দ্বন্দ্ব। ঠিক আছে? পরে শেষ পর্যন্ত কিন্তু পাশ্চাত্য শিক্ষার জন্য বা ইংরেজি শিক্ষার জন্যই কিন্তু এই টাকাটা খরচ করা হয়েছিল। ঠিক আছে? আর এরপরে এখান থেকে যেটা আরও তোমরা ভালোভাবে পড়বে সেটা হচ্ছে যে মেঘলে মিনিট কী? এটাও কিন্তু মাধ্যমিকে ২০১৮ এসেছিল। এটাও খুব ভালোভাবে অবশ্যই পড়বে। তাহলে মেঘলে তিনি কি ছিলেন? তিনি কিন্তু চেয়েছিলেন যে ভারতে ইংরেজি শিক্ষাটা কিন্তু শুরু হোক বা চালু হোক। এর জন্য তিনি কী করেছিলেন? ১৮৩৫ সালে তিনি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে যে ভারতে যাতে ইংরেজি শিক্ষাটা শুরু করা যায় তার জন্য তিনি একটা প্রস্তাব বা একটা মিনিট পেশ করেছিলেন। এটাকেই কী বলে? এটাকেই বলা হয় মেঘলে মিনিট। আর এই যে প্রাচ্য পাশ্চাত্যদের মধ্যে যে প্রাচ্য শিক্ষায় টাকা খরচ হবে না পাশ্চাত্য শিক্ষায় টাকা খরচ হবে, এই মেঘলে মিনিট প্রকাশের পর সেটা কিন্তু সমস্যাটা মিটে গিয়েছিল। কারণ এখানে বলা হয়েছিল যে এই টাকাটা শুধু ইংরেজি শিক্ষার জন্যই খরচ করা হবে। ঠিক আছে? তাহলে ইতিহাসের প্রত্যেকটা বিষয়কে খুব ভালোভাবে বুঝে বুঝে তবেই তোমাদেরকে কিন্তু পড়তে হবে, এবং ঘটনাগুলো একদম তোমাদের পুরো তোমরা যেমন গল্প মনে রাখতে পারো বা গল্প মনে রাখো, কেউ কোনো ঘটনা বললে যেমন তোমরা অন্য বন্ধুদের বা বাড়ির কাউকে বলে দিতে পারো, বা তোমরা যেমন কোনো সিনেমা দেখলে সেটা তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারো। এখানে কিন্তু ইতিহাসের বিষয়গুলোকে তোমাদেরকে ঠিক সেইভাবেই একদম সহজভাবে মনে রাখতে হবে।
তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমরা খুব সহজেই এই উত্তরগুলো লিখে আসতে পারবে। ঠিক আছে? কোনোভাবে তোমাদের আর কিন্তু শক্ত বা বেশি ভাবে পড়তে হবে না। আর ভাষা কিন্তু খুব সহজভাবে তোমরা লিখবে। ঠিক আছে? আর এরপরে কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি, এটাকে আবার ইংলিশে বলে ফিল্টারেশন থিওরি। যাই পড়ুক, উত্তরটা সেই একই রকমই হবে। ঠিক আছে? তাহলে এটা এই প্রশ্নটার সাথে আগের প্রশ্নটার কিন্তু মিল আছে, মানে মেঘলে মিনিটের সাথেই এটার একটুখানি মিল আছে। সেজন্য এই দুটো পরপরই কিন্তু তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? তাহলে ইংরেজরা কি বলেছিল? যখন ইংরেজি শিক্ষাটা তারা ভারতে শুরু করছিল যে সবাইকে ইংরেজি শেখাতে হবে, তখন তারা কি বলেছিল? যে ইংরেজি শিক্ষাটা প্রথমে বাংলার যেসব বড়লোক যারা আছে তার তাদের মধ্যে আগে ছড়িয়ে পড়বে। তারপর সেটা মধ্যবিত্ত মানুষ যারা আছে, মানে বড়লোকদের থেকে যাদের একটু অবস্থা খারাপ, তারা সেই শিক্ষাটা তাদের মধ্যে আগে তারা ইংরেজি শিক্ষাটা তারা আগে ইংরেজিটা শিখবে। তারপর সেটা তারপর সেটা কি হবে? তারপর এই শিক্ষিত মানুষদের মধ্যে দিয়ে সেটা আবার একদম নিচু তলার যে মানুষ আছে তাদের মধ্যে সেটা ছড়িয়ে পড়বে। ঠিক আছে? এই বিষয়টাকেই তোমরা ভালোভাবে মনে রাখবে। তাহলে তোমরা নিশ্চয়ই ফিল্টার দেখেছো বাড়িতে। ফিল্টারের জল যেমন উপর দিক থেকে নিচের দিকে যায়, আর শিক্ষাটাও তেমনই উপর দিকে, মানে বড়লোকদের দের মধ্যে দিয়ে শুরু হয়ে তারপর সেটা নিচের তলার মানুষের দিকে ছড়িয়ে পড়বে। এই যে বিষয়টা, এটাকেই কি বলে? এটাকেই বলা হয় চুঁইয়ে পড়া শিক্ষানীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা ফিল্টারেশন থিওরি। ঠিক আছে? এটাকেই ভালোভাবে গুছিয়ে তোমরা লিখবে। আর সবাই অবশ্যই বাড়িতে লেখা অভ্যেস করবে। সপ্তাহে ৩ দিন ইতিহাস বিষয়টাকে অবশ্যই পড়তেই হবে। ঠিক আছে? এবার পড়ার টাইম তোমরা আস্তে আস্তে কিন্তু বাড়াবে। প্রথমে তোমরা যেমন ১ ঘন্টা অবশ্যই পড়বে, তারপরে তোমরা অবশ্যই সেই সময়টাকে কিন্তু তোমাদেরকে বাড়াতে হবে। কেননা ইতিহাসে অনেক বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, পড়তে হবে এবং মনে রাখতেও হবে। ঠিক আছে? আর তোমরা পড়তে মাঝে মাঝে যে বিষয়টা পড়ছো, সেই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবে যে আমরা কি পড়ছি, সেটা মনে মনে একটু ভেবে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি পড়া তৈরি করে ফেলা যায়। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলে? এটাও একটুখানি তোমরা অবশ্যই দেখে রাখবে। এখানে ৩ জনের নাম তোমাদেরকে মনে রাখতে হবে। ত্রয়ী মানে কি? ত্রয়ী মানে হচ্ছে ৩ জন। ঠিক আছে? কারা কারা ছিলেন এখানে? ৩ জন মানুষ: উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান আর হচ্ছে উইলিয়াম ওয়ার্ড। এই ৩ জন মানুষকেই বলা হতো শ্রীরামপুর ত্রয়ী, কারণ এরা ইংরেজি শিক্ষার জন্য অনেক কাজ করেছিলেন। সেই জন্য এদেরকেই বলা হতো শ্রীরামপুর ত্রয়ী। এছাড়া যে কাগজ প্রথম বেরিয়েছিল, সমাচার দর্পণ, দিগদর্শন, এগুলো প্রকাশেও এরা কিন্তু সাহায্য করেছিলেন। ঠিক আছে? আর এরপরে যে প্রশ্নটা আছে, লর্ড হার্ডিঞ্জের শিক্ষানীতি ১৮৪৪, এর গুরুত্ব কী? ঠিক আছে? তাহলে এটাও মাধ্যমিকে ২০২৫ এবং ২২ দুবার এসেছে। এটাও খুব ভালোভাবে তোমরা তৈরি করবে। ঠিক আছে? তাহলে হার্ডিঞ্জ কী বলেছিলেন তিনি? হার্ডিঞ্জ বলেছিলেন যে যারা ইংরেজি শিক্ষা যারা ইংরেজি ভাষাটা যারা জানবে, তাদেরকে কী করা হবে? তাদেরকে কিন্তু ইংরেজদের বিভিন্ন যে অফিস আছে সেখানে কিন্তু তাদেরকে চাকরি দেওয়া হবে। সেজন্য যারা শিক্ষিত ছিল তারা কিন্তু অবশ্যই ইংরেজিটাকে শিখতে চেয়েছিল। কেননা তারা অবশ্যই একটা চাকরি পাওয়ার জন্য, তারা কিন্তু নিজেদের ভবিষ্যৎটাকে ঠিক করে নেওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই ইংরেজিটাকে ভালোভাবে তারা শিখেছিল এবং তারা অবশ্যই চাকরিও পেয়েছিল। কিন্তু তাদেরকে খুব ভালো কাজ ইংরেজরা দিত না। তাদেরকে বড় বড় অফিসে ওই ক্লার্ক বা কেরানি যে কাজগুলো হয়, সেই সমস্ত কাজই কিন্তু ভারতীয়দের করানো হতো। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলোই তোমরা ভালোভাবে তৈরি করো। পরের ক্লাসে আমরা এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।